জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি স্কুল সার্ভিস কমিশনের ভূগোল বিষয় প্রস্তুতি করাবো 11, 12 এবং 9, 10 এবং সেই প্রস্তুতিরই একটা পার্ট। পূর্ববর্তী বছরগুলিতে শিক্ষক নিয়োগের জন্য কি কি প্রশ্ন এসেছে সেইগুলো করলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে বেশি করে পড়তে হবে এবং প্রশ্ন কেমন আসছে। এইটা একটা প্রশ্নের সেট যেটা এসেছিল একটা শিক্ষক নিয়োগের পরীক্ষায়। আমি এর আগে 50টা প্রশ্ন প্লাস 50টা প্রশ্ন এই সেট থেকে করিয়ে দিয়েছি, আর বাকি 50টা প্রশ্ন এই ক্লাসে আলোচনা করব। মোট 150টা প্রশ্নের উত্তর এই প্রশ্ন থেকে করানো হয়ে যাবে। তবে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, আরও প্রশ্ন সেট করানো হয়েছে। ঠিক আছে, প্রায় অনেক কটা প্রশ্ন সেট করানো হয়েছে। তোমরা ওই কোশ্চেন সেটগুলো দেখলে বুঝতে পারবে পরীক্ষায় প্রশ্নর ধরন কেমন আসতে পারে। ঠিক আছে, বেশ। প্রথম প্রশ্ন দিয়েছে আমাদের 101, কানাডার অধিকাংশ কাগজের মণ্ড প্রস্তুতকারী মিলগুলি কোন বনভূমি বলয়ে অবস্থিত? উত্তর হবে সরলবর্গীয় বনভূমি অঞ্চলে অবস্থিত। কানাডা কাগজ শিল্প অনেকটা উন্নত। এখানে কি করা হয়, শীতকালে সরলবর্গীয় অরণ্য কেটে বরফের নদীতে রেখে দেওয়া হয়। গ্রীষ্মকালে বরফ গলা জল এর স্রোতে সেই কাঠগুলো কাগজের মিলগুলোতে চলে আসে। 102, নেরাম্যাক খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরাতে নেরাম্যাক খাদ্য প্রক্রিয়াকরণের কেন্দ্র অবস্থিত। এর সম্পূর্ণ নাম হলো নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন, এর সম্পূর্ণ নাম। আর এর হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে আসাম এবং আসামের গুয়াহাটিতে। গুয়াহাটি আসামে। ঠিক আছে। আর 103, মানুষ জমি অনুপাত হলো, উত্তর হবে মোট জনসংখ্যাকে যখন মোট কার্যকরী জমি দিয়ে ভাগ করা হবে তখন তাকে বলা হয় মানুষ জমি অনুপাত। ঠিক আছে, এই মানুষ জমি অনুপাত দ্বারা আমরা কোনো দেশের জমির ওপর কতটা চাপ পড়ছে সেটা সম্পর্কে ধারণা পাই। আর একটা আছে জনঘনত্ব। জনঘনত্বে কি করা হয়, মোট জনসংখ্যাকে মোট জমির আয়তন দিয়ে ভাগ করা হয়। আর এখানে কি করা হয়, মোট কার্যকরী জমির আয়তন। এখানে মোট কার্যকরী জমি আয়তন দিয়ে জনসংখ্যাকে ভাগ করা হয়। আর জনঘনত্বতে কি করা হয়, মোট জনসংখ্যাকে সারা দেশের মোট আয়তনের সাপেক্ষে দেখা হয়। সেখানে কার্যকরী জমি আছে এবং পতিত জমিও আছে। কার্যকরী জমি বলতে কি বোঝায়, যে জমিটা মানুষের কাজে লাগছে এবং কোনো কাজে ব্যবহার করছে তাকে বলা হয় কার্যকরী জমি। 104, নিচের জোড়াগুলির মধ্যে কোনটি শুদ্ধ? ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি না, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি, হ্যাঁ এটা ঠিক, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। এখানে বিকাল 4টের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। মৌসুমী অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় না, শুধুমাত্র বর্ষাকালেই বৃষ্টি হয়, জুন থেকে একবারে সেপ্টেম্বর পর্যন্ত 4 মাস। 105, সিংঘুম বিখ্যাত কিসের জন্য? সিংঘুম একটা আমাদের ঝাড়খণ্ডে আছে যেটা লোহা ও তামার জন্য বিখ্যাত। 106, ঢালাই লোহা কি? ঢালাই লোহা আসলে কি? ঢালাই লোহা হলো একটি নির্দিষ্ট আকৃতি দেবার পরে পুনরায় গলিত লোহা। এই ঢালাই লোহা আছে, স্পঞ্জ লোহা আছে, অর্থাৎ এই লোহা বিভিন্ন লোহা ও ইস্পাত উৎপাদনের জন্য যে শ্রেণীবিভাগগুলো আছে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। 1 নম্বর হলো ঢালাই লোহা। ঢালাই লোহা কাকে বলা হয়, যেটা ইংরেজি হলো কাস্ট আয়রন। এই কাস্ট আয়রন বলতে বোঝায় যে বাথ চুল্লি বা ব্লাস্ট ফার্নেসে কোক কয়লার সাহায্যে আকরিক লোহা, চুনাপাথর ও ডলোমাইটের মিশ্রণ গলিয়ে উত্তপ্ত বিশুদ্ধ কাঁচা তরল লোহাকে শূকরের পেটের মতো ছাঁচে ঢেলে যে লোহা পাওয়া যায় তাকে ঢালাই বা লোহাপিণ্ড বলা হয়। ঠিক আছে, অর্থাৎ আরেকবার বলছি, আকরিক লোহা, চুনাপাথর ও ডলোমাইটের মিশ্রণে গলিয়ে উত্তপ্ত কাঁচা বিশুদ্ধ তরল লোহাকে শূকরের পেটের মতো ছাঁচে ঢালা হয়,
তাই এটাকে কি বলা হয়, বলছে নির্দিষ্ট আকৃতি দেবার পরে পুনরায় গলিত লাভা। ঠিক আছে, এরপরে আছে স্পঞ্জ আয়রন। 2 নম্বর হলো স্পঞ্জ আয়রন। এটা বলতে কি বোঝায়? স্পঞ্জ লোহা। স্পঞ্জ লোহা বলতে কি বোঝায়, যে যে ব্লাস্ট ফার্নেস বা বাৎচুল্লিতে উন্নত মানের হেমাটাইট ও ম্যাগনেটাইট গলিয়ে সরাসরি টুকরো টুকরো লোহা খণ্ডে তৈরি করা হয়। ঠিক আছে, সরাসরি টুকরো টুকরো খণ্ডে তৈরি করা হয়, তাকে স্পঞ্জ লোহা বলে। উন্নত মানের হেমাটাইট ও ম্যাগনেটাইট লোহা। ঠিক আছে, এরপর আরেকটা আছে কি, পেটাই লোহা। পেটাই লোহা, পেটাই লোহাকে ইংরেজিতে বলা হয় রট আয়রন। রট আয়রন বলতে কি বোঝায়, যে বিশাল বড় বাত চুল্লিতে লোহা পিণ্ড গলিয়ে গন্ধক, কার্বন ও ফসফরাস অপসারণ করে যে উচ্চমানের লোহা তৈরি হয় তাকে রট লোহা বলা হয়। ঠিক আছে, এখানে কি কি মেশাবে, কার্বন ও ফসফরাস। স্পঞ্জ লোহাতে কি হবে, হেমাটাইট ও ম্যাগনেটাইট জাতীয় লোহাকে টুকরো টুকরো করা হয়। আর ঢালাই লোহাতে কি হলো, শূকরের পেটের মতো ছাঁচে গলানো হয় চুনাপাথর ও ডলোমাইট এবং আকরিক লোহার সঙ্গে মিশিয়ে। আর তারপরে আছে স্টিল। স্টিল বলতে কি বোঝায়, স্টিল, স্টিলকে ইংরেজিতে বাংলায় বলা হয় ইস্পাত। ইস্পাত হলো লোহা পিণ্ডের সঙ্গে ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি সংকর ধাতু মিশিয়ে আরো শক্ত যে লোহা প্রস্তুত করা হয় তাকে বলা হয় ইস্পাত। ঠিক আছে, আর লাস্ট আছে অ্যালয় স্টিল। এটা হলো সংকর ইস্পাত। এটা হলো সংকর ইস্পাত, লিখে নি তারপর বলছি। এটা হলো সংকর ইস্পাত। এটা কি হবে, এর সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে লোহা পিণ্ডের সঙ্গে আরো উৎকৃষ্ট সংকর ধাতু যথা ক্রোমিয়াম, টাংস্টেন মিশিয়ে মূল্যবান ও অত্যন্ত কঠিন যে ইস্পাত তৈরি করা হয় তাকে সংকর ইস্পাত বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় সংকর ইস্পাত। কি করা হয়, যে আরো উন্নত মানের ধাতু ক্রোমিয়াম, টাংস্টেন এগুলো মিশিয়ে তৈরি করা হয়। প্রথম থেকে একবার বলি, ঢালাই লোহা হলো শূকরের পেটের মতো ছাঁচে লোহা, ডলোমাইট, চুনাপাথর মিশানো গলিত যে লোহা সেটা শূকরের পেটের মতো ছাঁচে ঢালা হয়। স্পঞ্জ লোহা হলো হেমাটাইট ও ম্যাগনেটাইট জাতীয় উন্নত মানের লোহা, যেটাকে টুকরো টুকরো করা হয়। পেটাই লোহা বলতে কি বোঝায়, যে বাত চুল্লিতে গন্ধক, ফসফরাস ও কার্বন অপসারণ করে যে উচ্চমানের লোহা তৈরি করা হয়। স্টিল বলতে বোঝায় কি, যে লোহা পিণ্ডের সঙ্গে ম্যাঙ্গানিজ ও নিকেল মিশিয়ে করা হয়। আর সংকর ইস্পাত কি, ক্রোমিয়াম, টাংস্টেন মিশিয়ে মূল্যবান ও অত্যন্ত কঠিন যে ইস্পাত তৈরি করা হয় তাকে অ্যালয় স্টিল বলা হয়। ঠিক আছে, এরপরে 107, বিশ্বের বাজারে নিচের কোন বস্তু উৎপাদনে বাংলাদেশ ভারতের প্রতিদ্বন্দ্বী? উত্তর হবে কার্পাস বস্ত্র। 108, উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার জনবিবর্তনের মডেলের কোন পর্যায়ের বৈশিষ্ট্য? উত্তর হবে প্রথম পর্যায় বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রথম পর্যায় বৈশিষ্ট্য। প্রথম পর্যায়ে জন্মহারও বেশি, মৃত্যুহারও বেশি। দ্বিতীয় পর্যায়ে কি হবে, দ্বিতীয় পর্যায়ে মৃত্যুহার কমে গেছে, মৃত্যুহার ডাউন হয়েছে, জন্মহার একই আছে। ঠিক আছে, জন্মহার একই আছে মানে বাড়ছেই। তৃতীয় পর্যায়ে কি হয়, মৃত্যুহার আরো কমবে, জন্মহার একটা নিয়ন্ত্রিত অবস্থায় পৌঁছাচ্ছে, ধীরে ধীরে নিয়ন্ত্রিত অবস্থায় পৌঁছাচ্ছে জন্মহার, জন্মহার নিয়ন্ত্রিত হচ্ছে ধীরে ধীরে। তারপরে চতুর্থ পর্যায়ে কি হবে, চতুর্থ পর্যায়ে হবে মৃত্যুহার তো কমেই গেছে, মৃত্যুহার সমান সমান জন্মহার হয়ে যাবে।
জন্মহারও যা, মৃত্যু হারও তাই। আর পঞ্চম পর্যায়ে কি হবে? পঞ্চম পর্যায়ে জন্মহার কম, মৃত্যুহার বেশি। এই জনবিবর্তনের মডেল কে দিয়েছিল? ওয়ারেন থমসন এবং ফ্রাঙ্কেস নটেস্টাইন। ওয়ারেন থমসন দিয়ে নাম মনে রাখবে, কি নাম বললাম? ওয়ারেন থমসন। ভারত কোথায় পড়ছে? ভারত বর্তমানে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের মধ্যে আছে। ঠিক আছে, বেশ। এখানে বলছে কোন দেশ সে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক। ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হার মানে কি বোঝায়? যে জন্মহার মৃত্যুহারের তুলনায় কম, অর্থাৎ জন্মহার কম, মৃত্যুহার বেশি, তাই জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক হচ্ছে। উত্তর হবে এখানে উত্তর হবে জার্মানি। 110 কোন প্রকার বসতি স্বাভাবিক বাঁধের ওপর গড়ে ওঠে? কোন প্রকার বসতি স্বাভাবিক বাঁধের ওপর গড়ে ওঠে? উত্তর হবে দণ্ডাকৃতি, অর্থাৎ একটা রাস্তা বা স্বাভাবিক বাঁধের দুপাশে, এটা যদি স্বাভাবিক বাঁধ হয়, এই দুপাশে জনবসতি গড়ে ওঠে। এই দুপাশে জনবসতি এইভাবে গড়ে ওঠে। ঠিক আছে, এইভাবে দুপাশে জনবসতি গড়ে ওঠে, তাই এটাকে বলা হয় পিণ্ডাকৃতি বা রৈখিক বা দণ্ডাকৃতি বসতি। পিণ্ডাকৃতি বলছি, পিণ্ডাকৃতি নয়, দণ্ডাকৃতি এবং রৈখিক বসতি বলা হচ্ছে এটাকে। 111 কোনটি বিপরীত অভিবাসন বলা হয়? অভিবাসন কথার অর্থ হলো পরিব্রাজন, মাইগ্রেশন। আমরা জানি সাধারণত মানুষ গ্রাম থেকে শহরের দিকে যায়, কিন্তু কোন সময় শহর থেকে মানুষ গ্রামে আসে? যখন বয়স হয়ে যায়, যখন অবসর জীবনযাপন করতে চায়, তখন মানুষ গ্রামে এসে বসবাস করতে চায় শহরের এত দূষণ, এত শব্দ থেকে বাঁচার জন্য। তাই উত্তর হবে শহর থেকে গ্রামে। 112 পৌর বিক্ষেপণের সঙ্গে সম্পর্কিত হলো। পৌর বিক্ষেপণ মানে বলতে বোঝায় যে আনকন্ট্রোলড এক্সপ্যানশন অফ আরবান এরিয়াস, অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে নগরায়নের বিস্তার। উত্তর হবে যে নগরায়ন, এই নগরায়নের জন্যই পৌর বিক্ষেপণ হচ্ছে। কোন জাত, এটা হবে না। এরপরে 115 কোনটি পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত? উত্তর হবে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী, যেটা রাজস্থানে আছে। একে ক্ষয়জাত পর্বতই বলা হয়, ক্ষয়জাত ভঙ্গিল পর্বত বলা হয়। ঠিক আছে, আর এখানে অ্যাপালেসিয়ানও মনে হতে পারে পুরনো, কিন্তু এটা পুরনো অত নয়, 480 মিলিয়ন বছর আগে। আর আরাবল্লী হলো 2.8 বিলিয়ন ইয়ার্স আগো। ঠিক আছে, তাই অ্যাপালেসিয়ান আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে, আর এটা 480 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। 117 ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে সাধারণত হয়ে থাকে কোন মাসে? মনে রাখবে ফার্স্ট উইক অফ জুন এটা বেশি হয়। ঠিক আছে, এখানে অন্য অপশন গুলো হবে না, তাই এটা হবে কি ফার্স্ট উইক অফ জুন। কোথায় আসে প্রথম? কেরালাতে প্রথম আসে। কেরালাতে প্রথম আসে। কেরালাতে প্রথম এসে কি করে? প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটায়। বজ্রবিদ্যুৎ মেঘ সমান বৃষ্টি ঘটায়। ঠিক আছে, এটা পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতে এবার কে বাধা পাবে? জলীয় বাষ্পপূর্ণ বায়ু। যার ফলে ভারতকে প্রচুর পরিমাণে ভারতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। কোথায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। প্রথমে কেরালাতে আসবে, কেরালা, এখানে আছে কেরালা। ঠিক আছে, এই যে এই অংশটা হলো কেরালা, ব্ল্যাক কালারের অংশটা হলো কেরালা। এইখানে প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে এবং শেষে পৌঁছায়, প্রথমে প্রবেশ করে এবং শেষে ভারত থেকে বিদায় নেয়। তাই এই কেরালা উপকূলের গুরুত্ব অনেকটা বেশি মৌসুমী বৃষ্টিপাত ঘটানোর জন্য। ঠিক আছে, এইখানে কেরালায়
গ্রীষ্মকালেও বৃষ্টি হয়, যেটাকে বলা হয় কেরালাতে প্রথম যখন মৌসুমী বায়ু আসে তখন কি ঘটায়? মৌসুমী বিস্ফোরণ, মনে রাখবে, মৌসুমী বিস্ফোরণ ঘটায়। প্রচুর বজ্র বিদ্যুৎ সহ মৌসুমী বিস্ফোরণ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় কোথায়? কেরালা উপকূলের পশ্চিম ভাগে। 118, কোন উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী? উত্তর হবে নর্মদা। নর্মদা নদী হলো এমন একটা নদী যা ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই নদীটা কি করে? এই নদীটার মোহনায় বদ্বীপ নেই, আর তৈরি করেছে খাড়ি। নর্মদা নদী কি তৈরি করেছে? খাড়ি তৈরি করেছে, খাড়ি। ঠিক আছে, খাড়ি হলো ফানেল আকৃতি নদী উপত্যকা, ফানেল আকৃতি নদী উপত্যকা। কোন প্রকার মৃত্তিকা সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এখানে কোনোটি হবে না, সুন্দরবন অঞ্চলে হবে লবণাক্ত মাটি। ঠিক আছে, এরপরে 122 নিচের কোনটি, হ্যাঁ 121টা বাদ গেল। কোন শিল্পাঞ্চলে ভারতের কটন পলিশ না অবস্থিত? উত্তর হবে, কটন পলিশ হলো বস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত। উত্তর হবে মুম্বাই ও পুনে। 122 নিচের কোনটি বেঙ্গালুরুতে অবস্থিত? উত্তর হবে জাতীয় রিমোট সেন্সিং এজেন্সি। এটা হবে হায়দ্রাবাদের তেলেঙ্গানা। ঠিক আছে, হায়দ্রাবাদের তেলেঙ্গানায় হবে। এরপরের প্রশ্ন, নিচের কোনটিকে ভারতবর্ষে ম্যানচেস্টার বলা যায়? উত্তর হবে ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদ। নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? নাথুলা গিরিপথ আছে সিকিমে। সিকিম কোথায়? সিকিম হলো ভারতের ঠিক পূর্ব দিকের অংশ। ঠিক আছে, কোথায় আছে সিকিম? দেখাচ্ছি, ভারতের উপরের অংশটা আঁকছি। এটা ভারতের ম্যাপ। এই ভারতের ম্যাপের কোথায় আছে নাথুলা গিরিপথ? নাথুলা গিরিপথ আছে এই বরাবর, নাথুলা গিরিপথ আছে। ঠিক আছে, এই বরাবর নাথুলা গিরিপথ আছে। তুঙ্গভদ্রা ও ভীমা নদী কোন নদীর উপনদী? এটা তুঙ্গভদ্রা। 128 প্রশ্ন, তুঙ্গভদ্রা ভীমা নদী কোন নদীর উপনদী? উত্তর হবে কৃষ্ণা। 29, 129, ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল কোনটা হবে? ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, এই যে এখানে আমি একটা ম্যাপ রেখেছিলাম, দেখাই। এই যে এটা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, যেখানে তীরগুলো হিট করছে প্রথম, আর এটা হলো এই সাইড, এটা হলো পূর্ব ঢাল। তাই পূর্ব ঢালে বৃষ্টিপাত হয় না, এটা একটা বৃষ্টিছায়া অঞ্চল। কিন্তু এই যে তীরটা যেখানে ধাক্কা লাগছে গ্রিন কালারের এই পাশটা, এই জায়গাটা গুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই সেটা বৃষ্টিযুক্ত অঞ্চল। আর যেখানে বৃষ্টি হয় না, বায়ু নিচের দিকে নামে অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে, সেটাকে বলা হয় সীমান্ত বৃষ্টিপাত। সরি, সীমান্ত বৃষ্টিপাত নয়, যে পাশটায় বৃষ্টিপাত হচ্ছে সেটা হলো শৈলতক্ষে বৃষ্টিপাত। ঠিক আছে, শৈলতক্ষে বৃষ্টিপাত, পূর্ব ঢালে বৃষ্টিপাত হচ্ছে, পশ্চিম ঢালে বৃষ্টিপাত হচ্ছে, এই পাশটা হলো পশ্চিম ঢাল। এটা যদি পর্বত হয়, এটা হলো
এই দিকটা হলো প্রতিবাদ ঢাল যেখানে বৃষ্টি হচ্ছে, আর এই দিকটা বায়ু নিচের দিকে নামে গরম হয়ে যায়, অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে গরম হয়ে যায়, তার জন্য বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, বেশ। এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের আছে যে ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম কি, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। আর আরেকটা আছে এইখানে, এই যে এই জায়গাতে আছে, এই জায়গাটা আছে যে শিলং, এটা হলো গারো-খাসি জয়ন্তিয়া পর্বত, এখানে আছে মৌসিনরাম, এই জায়গাতে বৃষ্টিপাত হয়। মৌসিনরাম এম যেখানে লিখলাম, কিন্তু এর ঠিক অপোজিটে শিলং আছে, সেখানে বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, বেশ। এরপরে আছে মালাবার উপকূলে অগভীর হ্রদকে কি বলা হয়, মালাবার উপকূলে অগভীর হ্রদকে কয়াল বলা হয়। মালনাদ বলতে বোঝায় যে কর্ণাটক মালভূমির পশ্চিম অংশকে বলা হয় মালনাদ। পাহাড়ি অঞ্চল, মালনাদ কথার অর্থ কি, পাহাড়ের দেশ। পাহাড় দেশ, এইটা কি, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ হলো কয়াল, পশ্চিম অংশ হলো মালনাদ। ঠিক আছে, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ হলো মালনাদ। আর রান কথার অর্থ কি, লবণাক্ত হ্রদ, যেটা রাজস্থানে প্লায়াকে বলা হয়। লবণাক্ত হ্রদ রাজস্থানের। আর কয়াল বলতে বোঝায় ভেম্বানাথ কয়াল ভারতের বৃহত্তম কয়াল। মনে রাখবে, ভেম্বানাথ কয়াল হলো ভারতের বৃহত্তম কয়াল। ঠিক আছে, এরপরের প্রশ্ন, ভারতের আম্রবৃষ্টি দেখা যায় কোথায়, ভারতের আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণাঞ্চলে। কেরালাতে আম্রবৃষ্টি হয়, আর কর্ণাটকে হয় চেরি ব্লুজুম বা কফি বৃষ্টি। ঠিক আছে, 133 পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলন কেন্দ্র কোনটি, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতেই পূর্বঘাট, এই যে এখানে আমি এঁকে দেখাচ্ছি, নীলগিরি পর্বত, এটা ভারতের দক্ষিণ অংশ। এইখানে এটা হলো পশ্চিমঘাট পর্বত, একটু বেশি বিস্তৃত, আর পূর্বঘাট পর্বত একটু ব্রোকেন আছে, এরকম ভাঙা ভাঙা আছে, কারণ নদী ক্ষয় করে ভেঙেছে। আর এই দুটো যে জায়গাটা মিলিত হলো, এই জায়গাটা যে মিলিত হলো, এটা হলো নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। ঠিক আছে, এটা হলো একটা কি, পর্বত গ্রন্থি, পর্বত গ্রন্থি নীলগিরি। ঠিক আছে, 134 আরএফ 1:80,000 বলতে কি বোঝায়, অর্থাৎ আরএফ আমি তোমাদের স্কেলের অঙ্ক করেছি, 1 সেমি, অর্থাৎ আরএফ কথার অর্থ কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এটা একটা ভগ্নাংশ সূচক স্কেল, এর কোনো একক নেই। ঠিক আছে, যদি এই অংশটা এটাকে সেমি ভাবো, এটাকেও সেমি ভাবতে হবে। তাই এখানে কোনটার সঙ্গে মিলছে উত্তর, 1 সেমি সমান কি, 1 সেমি সমান 80,000 সেমি, তাই দুটো এককই সমান ধরে এগোতে হবে। এইটাকে আমরা ইঞ্চিও বলতে পারি, এটাকে আমরা ইঞ্চিও বলতে পারি। ঠিক আছে, 1কে যদি ইঞ্চি ধরি, এটাকেও 80,000 ইঞ্চি ধরতে হবে, 1কে যদি সেমি ধরি, 80,000টাকেও সেমিতেই ধরতে হবে। 135 5 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি এবং মাইনাস 20 ডিগ্রি থেকে 20 ডিগ্রি দক্ষিণ থেকে 40 ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা হবে, মধ্য অক্ষরেখা কোনটা হবে। এখানে আমি করে রেখেছি, দেখো তাড়াতাড়ি করার জন্য, 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি নর্থ। এটা করার পরে আমাদের কি করতে হবে, আমাদের -20 থেকে +40 করলে মাইনাস করলে কত বের হয়, এখানে বেরিয়েছে, এটা করে বেরিয়েছে
20/2, আর 20/2 ভাগ করলে 10 ডিগ্রি উত্তর বেরোয়, তাই এটা হবে কি 10 ডিগ্রি নর্থ হলো স্ট্যান্ডার্ড প্যারালাল বা মধ্য অক্ষরেখা। মধ্য অক্ষরেখা বলছি, প্রমাণ অক্ষরেখা, এটার বাংলা হলো প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা, ঠিক আছে, প্রমাণ অক্ষরেখা বলা হচ্ছে এটাকে। -20 + 40 করে 2 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। এরপরে SOI 15x15 বিস্তৃতি টোপোগ্রাফিক্যাল মানচিত্রকে কি বলা হয়? কোয়াড্র্যান্ট শীট বলা হয় এটাকে, ঠিক আছে, এটাকে বলা হয় কোয়াড্র্যান্ট শীট। এখানে SOI যে শব্দটা দিয়েছে এর কথার অর্থ হলো কি সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, দেরাদুনে অবস্থিত, বোঝা গেছে। এর সদর দপ্তর কোথায় আছে? দেরাদুনে। আর এটার স্কেল 1:50,000, এটার স্কেল কত? 1:50,000, ঠিক আছে, বা 1 সেমিতে 500 মিটার বা 2 সেমিতে 1 কিমি, ঠিক আছে। 1 সেমিতে 500 মিটারও বলা যেতে পারে, 1 সেমিতে 0.5 কিমি বলা যেতে পারে, বা 2 সেমিতে 1 কিমি এটাও বলা যেতে পারে। এটা হলো এর স্কেল। 137 উইন্ডরোজের সাহায্যে দেখানো হয় কাকে? উইন্ডরোজের সাহায্যে দেখানো হয় বায়ুপ্রবাহের দিক। 138 যখন বিভিন্ন ডেটা মাত্রা অনুসারে পর্যায়ক্রমে সাজানো হয় তাকে কি বলা হয়? এখানে হবে অ্যারে, ঠিক আছে, অ্যারে। এই অপশনটা সম্পূর্ণরূপে সঠিক দেয়নি, কিন্তু এখানে উত্তর অ্যারেই করবে তোমরা, কারণ অর্ডার্ড অ্যারে বা শর্টেড অ্যারে যদি দিত অপশনে তবে সঠিক হতো, ঠিক আছে। তাই ম্যাগনিটিউড অনুসারে বা মাত্রা অনুসারে সাজানোকে বলা হয় অর্ডার্ড অ্যারে বা শর্টেড অ্যারে। একটি ওজাইভ অঙ্কন করতে হলে কোন মানগুলি প্রয়োজন? ওজাইভ বলতে বোঝায় ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা আঁকতে কি লাগবে? ক্লাস অনুসারে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে। 140 ডিসক্রিট সিরিজ D4 গণনা করতে হলে কোন সূত্রটি ব্যবহার করতে হবে? এর অপশনটা হবে সঠিক, ঠিক আছে। D4 মানে বলতে চাইছে ডিসাইলস, ঠিক আছে, ডিসাইলস। D4 এর সম্পূর্ণ অর্থ কি? ডিসাইলস। ডিসাইলস বা ডেসিলেস, যেমন উচ্চারণ করবে ডেসিলেসই ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন। বেশ, এরপরে 141 নিচের কোন প্রকার ডেটা ফিল্ড থেকে সরাসরি সংগ্রহ করা হয় থাকে? ফিল্ড থেকে সরাসরি সংগ্রহ করলে তাকে বলে প্রাইমারি ডেটা, আর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বা কারোর কাছ থেকে ডেটা নিয়ে কাজ করাটাকে, সেই ডেটাকে বলা হয় কি সেকেন্ডারি ডেটা। এটা ফিল্ড থেকে সরাসরি নেবে প্রাইমারি ডেটা, আর ইন্টারনেট থেকে ডাউনলোড করা ডেটা হলো সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডেটার উদাহরণ হিসাবে বলতে পারি সেন্সাস, অর্থাৎ জনসংখ্যা গণনা সংক্রান্ত তথ্য। 142 কোন প্রকার সার্ভেতে ফিল্ডে গবেষকের উপস্থিতি অপ্রয়োজনীয়? এখানে কোনটা উত্তর হবে? 142-এর প্রশ্নের উত্তর হবে কোশ্চেনিয়ার সার্ভে। এখানে গবেষকের উপস্থিতি না থাকলেও চলবে, ঠিক আছে। নিচের সংখ্যাগুলির মধ্যমা কত? নিচের সংখ্যাগুলির মধ্যমা বের করতে গেলে তোমাকে আগে এই সংখ্যাগুলি ছোট থেকে বড় সাজাতে হবে, যেমন আমি সাজিয়েছি ছোট থেকে বড়। এখানে পর্যবেক্ষণ সংখ্যা আছে 8টি। সূত্র হলো মিডিয়ান বের করার সূত্র হলো n+1/2, n অর্থাৎ আছে 8টি প্লাস 1 9 ভাজিত 2। 4.5তম আইটেম আমাদের দেখতে হবে, অর্থাৎ 4.5তম আইটেম কোনটা? 9 এবং 10। 9 এবং 10 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে উত্তর, ঠিক আছে। তাই এটা কত হয়েছে উত্তর হবে 9.5। 144 ক্যাডাস্ট্রাল মানচিত্র ব্যবহৃত হয় কিসের জন্য? ক্যাডাস্ট্রাল ম্যাপ কে মৌজা ম্যাপও বলা হয়। এটা কি করা হয়? জমি থেকে জমির সীমানা দেখাতে প্রয়োজন, ঠিক আছে,
বোঝা গেছে? ক্যাডাস্ট্রাল ম্যাপের অপর নাম কি? মৌজা ম্যাপ। এটা একটা কি, যে বৃহৎ স্কেলের মানচিত্র। ঠিক আছে, বৃহৎ স্কেলের মানচিত্র, জমি থেকে জমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা থাকে। এরিয়া দেখাবে ছোট, কিন্তু অনেক বড় করে দেখাবে জিনিসটা। এর স্কেল কি? মৌজা ম্যাপের স্কেল মনে রাখবে 16 ইঞ্চিতে 1 মাইল, এ মৌজা ম্যাপের স্কেল। মৌজা ম্যাপকে কি বলা হয়? গ্রামের সর্বনিম্ন প্রশাসনিক একককে বলা হয়। গ্রামের সর্বনিম্ন প্রশাসনিক একক, প্রশাসনিক একক। 145। যখন একটি মানচিত্রে বিভিন্ন ধরনের রঙের ব্যবহার করে বিভিন্ন বস্তু দেখানো হয়, তখন সেই মানচিত্রকে কি বলা হয়? তখন সেই মানচিত্রকে বলা হয়, রঙের সাহায্যে যদি করা হয় তখন তাকে বলা হয় কোনোক্রোমেটিক ম্যাপ। ঠিক আছে, এখানে কিছুটা কি দেখানো হয়? এখানে কিছুটা কোয়ান্টিটেটিভ ভ্যালু দেখানো হয়। আমি আগের প্রশ্নগুলোতে আলোচনা করেছি, তখন এই ম্যাপ সম্পর্কে বলেছি, তাই আগের কোশ্চেন আলোচনার ভিডিওগুলো দেখে নিতে পারো। 146। মানচিত্রে সঠিকভাবে ভূমিরূপের বন্ধুরতা দেখানো হয় যে পদ্ধতিতে, তা হলো কি? সমোন্নতি রেখা দ্বারা আমরা ভূমিরূপের বন্ধুরতা দেখাই, অর্থাৎ কন্ট্রোল লাইন। ঠিক আছে, সমান উচ্চতা যুক্ত স্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, ইকুয়ালি অল্টিটিউড এরিয়া, সমান উচ্চতা যুক্ত স্থান, সমান উচ্চতা যুক্ত স্থান। 147। নিরক্ষীয় অঞ্চলকে সন্তোষজনক রূপে অঙ্কন করা যাবে কোন অভিক্ষেপ রূপে ও অভিক্ষেপের মাধ্যমে? উত্তর হবে বেলন অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন দ্বারা। 148। দৈনিক আবহাওয়া মানচিত্রে প্রদর্শিত সমপ্রেষ রেখার অবস্থান কোন মানচিত্র প্রণালীর উদাহরণ? এটা হবে দৈনিক সমপ্রেষ রেখা যদি বলা হয় তাহলেই হবে আইসোপ্লেথ। ঠিক আছে, আইসোপ্লেথ ম্যাপ দ্বারাই দেখানো হয়। আর সমপ্রেষ রেখা দেখানো হয় আইসোবার দ্বারা অঙ্কিত ম্যাপকে বলা হয় আইসোপ্লেথ। 149। রাস্তা, নদীর তীর বা খালের ধারে দূরবিস্তৃত যে সকল বসতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? রাস্তা, নদীর তীর বা খালের ধারে বসতি গড়ে ওঠে রৈখিক বসতি। ঠিক আছে, এরকম একটা রাস্তা গেছে, এই রাস্তার দুই সাইডে এরকম বসতি তৈরি হয়, এটাকে বলা হয় রৈখিক বসতি। ঠিক আছে, এরকম রাস্তা দুই সাইডে বসতি তৈরি হয়। লাস্ট প্রশ্ন আজকের জন্য আমাদের, ভারতীয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল দেওয়া আছে 1 ইঞ্চিতে 1 মাইল, সেই ক্ষেত্রে সমোন্নতি রেখার ব্যবধান কি হবে? ধরে নাও ভারতের যে মানচিত্র টোপোগ্রাফিক্যাল ম্যাপ আছে, সাধারণভাবে 20 সমোন্নতি রেখার ব্যবধান 20 মিটার ধরা হয়। ঠিক আছে, 20 মিটার ধরা হয় সমোন্নতি রেখার ব্যবধান। এই যদি প্রচুর পরিমাণে জায়গাটা উঁচু নিচু হয়, পাহাড়ি অঞ্চল হয়, তবে 100 ধরতে পারে, আর তার থেকে আরেকটু যদি কম উঁচু নিচু জায়গা হয় তখন 50 ধরতে পারে, তাই এখানে মোটামুটি 50 করবে। ঠিক আছে, অর্থাৎ সমোন্নতি রেখার ব্যবধান 50 মিটার মোটামুটি ধরে নেবে। বেশ, তবে দেখতে পেলে 50টা প্রশ্ন হয়ে গেল। এরপরে আর একটা প্রশ্ন সেট এনে তোমাদের সঙ্গে উত্তর সহ আলোচনা করব। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।